নমস্কার বন্ধুরা, আমি লিপিকা সাহা। আজকে আমার জীবনের গল্পের ধাপের মধ্যে আজকে 3 নাম্বার ধাপ থাকছে, তৃতীয় ধাপ। তো বন্ধুরা, এই তৃতীয় ধাপের মধ্যে আমার জীবনে খুব ছোটোবেলায় আমি মৃত্যুর মুখ থেকে কিভাবে আমি এখনও বেঁচে আছি। আমার মায়ের যত আয়ু ছিল সব আয়ু আমাকে দিয়ে আমার মা মারা গেছে। আমি 1 বছর 1.5 বছর বয়সে মাকে হারিয়েছি, আর আমি এখনও বেঁচে আছি। তো বন্ধুরা, আমার বাবার মিষ্টির দোকান আছে, আর মিষ্টির ব্যবসায়ী আমার বাবা, বড় ব্যবসায়ী। আমাদের কর্মচারী আছে, তো বাড়িতেই মিষ্টি বানায়। বাবা হাট করে, আবার দোকানও করে। তো বন্ধুরা, হাটে যাবে তাড়াতাড়ি করে মিষ্টি বানিয়ে চুলা থেকে নামিয়ে, চুলায় জ্বলন্ত আগুন ছিল, তাই মা তাড়াতাড়ি করে রান্না করে বাবাকে ভাত দিবে। ভাত খেয়ে বাবা চলে যাবে। তো মা ওই মিষ্টির চুলার মধ্যেই লোহার একটা শিক বসিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে ডাল বসাইছে, কারণ ওই চুলাটা অনেক বড় আর কড়াইটা ছোটো, তাই শিকটা বসিয়ে তারপর ডাল বসিয়ে দিছে। আর আমি বসে বসে খেলা করতেছি। আমার বয়স তখন 10 মাস বয়স। আমি বসতে পারি কিন্তু আমি হাঁটতে পারি না, ধরে ধরে দাঁড়াইতে পারি কিন্তু আমি এমনিতে দাঁড়াইতে পারি না। আর আমি ছোটোবেলায় খুব মোটাসোটা ছিলাম, আমি দাঁড়াইলেও ঝুঁকি রাখতে পারি না, আমি পড়ে যাই। তো মা তরকারি কাটতেছে, আমি মার পাশে বসে খেলা করতেছি, আর এদিকে চুলায় ডাল ফুটতেছে, জ্বলন্ত চুলা। মা তাড়াহুড়া করতেছে রান্না করার জন্য, আর আমি দিকে মার পিঠে ধরে পিছনে মানে মার কাপড় ধরে দাঁড়াইছি। দাঁড়াইছি, মা আর কেউ ওটা খেয়াল করে নাই। আমি যে দাঁড়াইছি তার মধ্যে আমি দাঁড়িয়ে হাত ছেড়ে দিছি, আমি ঝুঁকি রাখতে পারি নাই। সাথে সাথে আমি মায়ের পিছনে লোকে মিষ্টির চুলা, বিশাল বড় চুলা, তার ভিতরে কড়াই, আমি ওই কড়াইয়ের মধ্যে আমাদের চুলাটা অনেক নিচু ছিল, তাই আমি ওই চুলার মধ্যে পড়ে গেছি। সাথে সাথে কড়াই শিক সরে গেছে, কড়াই চুলার ভিতরে চলে গেছে, আমিও চুলার ভিতরে চলে গেছি। তো বন্ধুরা, তখন আমি চিকির দিছি, মানে কান্না করছি। সাথে সাথে মা আমাকে তুলে ধরে মা চিকির পাইরে পাড়ার মানুষ আনছে, তারপরে আমাকে সাথে সাথে নিয়ে হাসপাতালে গেছে। হাসপাতালে ডাক্তাররা বলছে যে এই রুগী কখনো কোনোভাবেই বাঁচানো সম্ভব না, কারণ এমনিতেই মানুষ পুড়লে পরে পুরা ঘায়ে টান দিলেই সে মারা যায়। আর এত ছোটো বাচ্চা, এত পুরা পুড়ছে, এ বাচ্চা তো বাঁচার কথা না। তারপরেও 2 দিন আমি হাসপাতালে আমারে ডাক্তাররা রাখছিল। 2 দিন পরে বিদায় দিয়ে দিছে, কারণ সারা শরীর পুরা, মাথার খুলি অর্ধেকটা পুড়ে, মাথার ঘিলু বেড়ে গেছে, কান পুড়ে কানের ভিতরে মাংস বেড়ে গেছে, পিঠ পুড়ে পিঠের মাংসে হাড় সব ভিতরের গুলা জিনিস দেখা গেছে। তো আমার চামড়ার, আমি তো চিত হয়ে পড়ছি, আমার পিছন সাইডটা পুড়ছে বেশি, মাথা পিঠ, আর সামনের সাইড পুড়ে নাই। এখনও আমি, আপনারা দেখতে পারছেন যে আমার দেহের সব কিছুই সুন্দর আছে, শুধু পিঠ পুড়ছে, মাথা পুড়ছে। তো বোঝা যায় না, এখন স্পট নাই, স্পট আছে অল্প, বোঝা যায় না। তো বন্ধুরা, তখন মা হাসপাতাল থেকে আমার বিদায় দিয়ে দিছে। মা তখন আমারে হাসপাতাল থেকে নিয়ে আসছে, বাড়িতে নিয়ে আসছে। মানুষের মাথা আর গাছের পাতা রাখে নাই, কি করলে মেয়েকে সুস্থ করা যাবে। যে যে ওষুধের কথা বলছে সেই ওষুধে এনে খাওয়ায়, যে গাছন্তর কথা বলছে সেই গাছন্তই খাওয়াইছে। যে কেউ বলছে যে কেউসা, মাটির তলে কেউসা তুইলে কেঁচু ভাইজে ওই তেল দিয়ে পুরা জায়গায় দিলে নাকি ঘা শুকায় তাড়াতাড়ি, আর ওই দাগ থাকে না। আমার মা সেই মাটি খুইরা কেউসা বাইর করে, সেই কেউসা তেলে ভাইজে, ওই কেউসার তেল দিয়ে আমার সারা শরীর আমারে যত্ন করছে, মানে মাখছে ওই তেল, একটু পর পর আমার যত্ন করছে। আমারে ঘাড়ের মধ্যে উপতা করে রাখছে, ঘাড়ে আমি চিৎ করে শোয়াইতে পারি না, আমি বিছানায় থাকতেই পারি না, আমি এই পাশ ওই পাশ, এই কাজ তুই কাজ, চিৎ হয়ে শুইতে পারি না, শুধু কান্না করছি, সারাক্ষণ শুধু কান্না করছি। মা সারা দিন রাত পরিশ্রম করছে, এদিকে বাবার মিষ্টির কাজ, সেখানে বাবার সাথে কাজ করছে, রান্না করছে। আর আমার বাকি সময় দিদিমা রাখছে। আমার দিদিমা বাপের বাড়ি, আর মানে আমার মায়ের বাপের বাড়ি আর আমাদের বাড়ি একই গ্রামে, এই পাড়া আর ওই পাড়া। আমাদের গ্রামটা অনেক বড়, বাপের বাড়ি, তো এই পাড়া মামার বাড়ি, ওই পাড়া আমার বাবার বাড়ি। তো বন্ধুরা, আমার দিদিমা আমাকে রাখছে যখন, তখন আমার মা কাজ করছে, আর যখন মা রাখছে তখন দিদিমা কাজ করছে। এভাবে করে দিন রাত 24 ঘন্টা মা ঘুমাইতে পারে নাই, ঠিকমতো খাইতে পারে নাই। মা আমার সেবা যত্ন করতে করতে 6 মাস লাগছে আমার সুস্থ হইতে। তো বন্ধুরা, 6 মাস পরে আমি সুস্থ হয়েছি, পুরোপুরিভাবে আমি সুস্থ হয়েছি।
তখন মা মুখ একদম হলুদ হয়ে গেছে। সবাই বলে, এই তোর মুখ এত হলুদ, এত মানে পেটটাও একটু ফুলা ফুলা লাগে, তুই ডাক্তার দেখা, তোর মনে হয় অসুখ হয়েছে, তুই ডাক্তার দেখা, হাসপাতালে যায়। তো মা বুঝতে পারছে যে মার ভিতরে একটা বাচ্চা আছে, মা মানে গর্ভবতী। তো মা বুঝতে পারছে কিন্তু বলে নাই কারোরে। আর আমার বাবা মেয়ে বাচ্চা একদমই পছন্দ করে না, যেহেতু আমার দিদি হয়েছে প্রথম বাচ্চা, আমার মেয়ে হয়েছে দিদি, কিন্তু বাবা দিদিকে যতটুকু ভালোবাসতো, আমাকে দ্বিতীয়বার যখন মেয়ে হয়েছি আমি, দ্বিতীয়বারের বাচ্চা হওয়াটা বাবা মেনেই নিতে পারে না, যে মেয়ে বাচ্চা বাবা দেখতেই পারে না, বাবার ছেলে বাচ্চা খুব পছন্দ করে। তো আমার মা বলছে যে আমি এখন আর ডাক্তার দেখাবো না। তারপর সবাই মিলে মাকে ডাক্তার দেখাইছে। ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে হাসপাতালে থেকে যে মা 7 মাসের বাচ্চা কনসিভ করছে। তো 7 মাসের বাচ্চা কনসিভ করছে, এখন কোনোভাবেই মানে ওষুধ খাইলে বাচ্চা নষ্ট হয়ে যাবে। তো মা ওষুধ খায় না, মা বলে আমার ছেলে বাচ্চা হবে, আমি ওষুধ খাইলে ছেলে বাচ্চা নষ্ট হয়ে যাবে। আমার মেয়েদের 2 মেয়ের বেলায় যেরকম লাগছে গর্ভাবস্থায়, আমার এখন সেই রকম লাগে না। আমার স্বামী তো মেয়ে দেখতে পারে না, আমাকেও দেখতে পারে না, এবার ছেলে হইলে আমাকেও দেখতে পারবে, আমার ছেলেকেও দেখতে পারবে। তাই আমি ওষুধ খাবো না, বাচ্চা হওয়ার পরে আমি ওষুধ খাবো, আর বাচ্চা হওয়ার আগে খাবো না আমি। হ্যাঁ, তারপরে পাড়ার মানুষ বলছিল যে তুই বাইসা থাকলে বাচ্চা জন্ম দিতে পারবি, একটা বাচ্চা নষ্ট হয় হোক সমস্যা কি, তুই আরও বাচ্চা জন্ম দিবি। তো দিদির 2 বছর পর আমি হয়েছি, আমার 1 বছর পরে আবার আমার মা আবার কনসিভ করছে। হ্যাঁ, 1 বছরের ভিতরেই আমার 6 মাস বয়সে বা 10 মাস বয়সে মা কনসিভ করছে। তো যাই হোক বন্ধুরা, তখন মাকে ডাক্তার দেখাইছে হাসপাতালে। তখন ডাক্তার বলল যে 7 মাস হয়ে গেছে বাচ্চা, এখন ওষুধ খাইলে বাচ্চা নষ্ট হয়ে যাবে, মানে বাচ্চা মারা যাবে জন্ডিসের ওষুধ খাইলে। তো অনেক বড় মারাত্মক জন্ডিস হয়েছে। আগের দিনের মানুষেরা বলছিল যে মাইটা জন্ডিস হয়েছে, মানে কাওলা হয়েছে, কমলা ব্যারাম। হ্যাঁ, বলছে যে আমার মায়ের কমলা ব্যারাম হয়ে মারা গেছে, সবাই বলছে। তখন মা বলছে যে আমি ওষুধ খাবো না, ওষুধ খাইলে আমার বাচ্চা নষ্ট হয়ে যাব, আর এবার আমার ছেলে বাবু হবে, আমার 2টা মেয়ে হয়েছে, এবার আমার ছেলে হবে। তো বন্ধুরা, একটা ছেলের আশায় আমার বাবা মেয়ে পছন্দ করে না। আমার বাবা দিদি হয়েছে তেমন একটা খুশি হয় নাই। প্রথম যখন আমার বড় বোন হয়েছে তখন আমার বাবা তেমন একটা খুশি হয় নাই, কিন্তু তারপরে দ্বিতীয়বার যখন আমি হয়েছি, আমার বাবা মেনেই নিতে পারে নাই। আমার এই মেয়ে হয়ে জন্ম নেওয়াটা আমার বাবা মেনে নিতে পারে নাই। আমার বাবা এখনও পর্যন্ত আমি বলতে পারব না বাবার আমার আদর কীভাবে আদর করে। এমনিতে যতটুকু তার প্রয়োজন আমার মানে ভালোবাসা, ততটুকুই ভালোবাসে, মানে প্রয়োজনের বাইরে না। এখন আমার বাবা বাচ্চা আছে, তো বাপের বাড়ি অভাব নাই, অভাব শুধু আমার। তো বন্ধুরা, তখন আমার মা আর ওষুধ খায় নাই, জন্ডিসের ওষুধ খায় নাই, কোনো চিকিৎসা করে নাই। মা বলছে আমার ছেলে বাচ্চা হবে, আমার স্বামী 2টা মেয়ে হয়েছে, আমারে দেখতে পারে না, আমার ছেলে হবে, ছেলে হলে আমার স্বামী খুব খুশি হইব, আর আমারেও দেখতে পারবো। হ্যাঁ, স্বামী ছেলে পছন্দ করে, মেয়ে পছন্দ করে না, তো আমার এবার ছেলে হইবে, আর আমার অন্যরকম লাগে। আমার মা অন্তর্যামী কীভাবে বুঝতে পারছে যে তার ভিতরে ছেলে সন্তান আছে, তো মা চিকিৎসা করে নাই। তারপরে যখন ডেলিভারির সময় হয়ে গেছে, তখন মায়ের রোগ অনেক গভীরে চলে গেছে। মায়ের মারাত্মক জন্ডিস আক্রান্ত হয়ে সারা শরীর হলুদ হয়ে, তারপর ডেলিভারি যখন হইতে যাইব তখন সবার কাছে বিদায় নিয়ে গেছে যে আমি আর বাঁচুম না, তোমরা সবাই আমার মেয়েদের দেখো। আর আমার দাদুরে বলে গেছে, আমার ছোটো মাসি আছে, ক্লাস 5-এ পড়ে, বয়স 10 বছর বয়স। তো আমার দাদুরে বলে গেছে যে আমার 2 মেয়ে এতিম হয়ে যাইব, তুমি আমার ছোটো বোনেরে আমার স্বামীর সাথে বিয়ে দিও, আমি মারা গেলে। তাহলে আমার 2টা মেয়ে মামার বাড়ি, মায়ের আদর, বাবার আদর সবই পাইব। তখন মা সবাইকে বললে মা ডেলিভারি হইতে হাসপাতালে গেছে।
হাসপাতালে প্রচুর যন্ত্রণায় মা যখন ডেলিভারি হয়েছে, যখনই ডেলিভারি হয়েছে ছেলে সন্তান, মা শুধু কানে শুনছে যে আমার ছেলে বাচ্চা হয়েছে। তখন মা আমার ভাইকে আর কোলে নিতে পারে নাই। তখন মা শুনে সাথে সাথেই মা মারা গেছে। একটু বুকের দুধ খাওয়াইতে পারে নাই, কোলে নিতে পারে নাই, বসতে পারে নাই, হাঁটতে পারে নাই, কিছুই করতে পারে নাই। ডেলিভারি হওয়ার সাথে সাথেই আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে, আর আমার বাবাকে, আমার ভাইকে দিয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো গল্প এখানেই শেষ করলাম। আবার তৃতীয় আরেকটা বা চতুর্থ আরেকটা গল্পের ধাপ নিয়ে আসবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আমি যেন আরও সুন্দর সুন্দর জীবনের গল্প বলে আপনাদের বলতে পারি বা দেখাতে পারি। বাস্তবেও আমি আপনাদের সব আমার জীবন কাহিনী দেখাবো এবং বলবো, এগুলো সব সত্য কথা। বন্ধুরা, আমার 43 বছর বয়স পর্যন্ত আমি যে কত কষ্ট করে এই পর্যন্ত আসছি, সব গল্পই আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।